তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আমরা আজকে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা রয়েছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট, বর্তমানে কে কোন পদে রয়েছে, যেটা কিন্তু 2025-এ অনেক কিছু পাল্টেছে। সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট টপিক অ্যাপয়েন্টমেন্ট থেকে সেগুলো আমরা দেখে নেব। অবশ্যই তোমরা সকলে যারা যারা দেখোনি আগের ক্লাসগুলো দেখে নেবে, প্লেলিস্ট করা আছে। যারা এক্সাম দিচ্ছ ভালো করে তোমরা এক্সাম দাও। অবশ্যই তোমরা প্লেলিস্টগুলো যাদের পরে এক্সাম রয়েছে একবার করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তার আগে অবশ্যই তোমরা দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, পরবর্তী আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে সেখান থেকে শুরু করি। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলে নতুন যারা রয়েছে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে ম্যাক্সিমাম তোমাদের সকল বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট আমাদের কোয়েশ্চেন এখানে রয়েছে কি, ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে? চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? যিনি কিন্তু আমাদের বর্তমান 26তম চিফ ইলেকশন কমিশন হিসাবে নিযুক্ত হয়েছেন। পরীক্ষায় কিন্তু তোমাদের দেবে না, পরীক্ষায় বলবে 26তম চিফ ইলেকশন কমিশনারের নাম কি, যেখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু বর্তমান 26তম চিফ ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়া আমাদের কিন্তু চিফ ইলেকশন কমিশনের সাথে সাথে দুজন কিন্তু ইলেকশন কমিশনারও থেকে থাকে। আর এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা আমাদের কত নম্বর আর্টিকেল থেকে পাই? আর্টিকেল নাম্বার 324 থেকে আমরা পাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে। এখান থেকে তোমাদের দেখে রাখবে এদের কার্যকালের মেয়াদ কত বছর হয়, যেটা কিন্তু 6 বছর। কিন্তু টোটাল যে টার্মটা আমরা যদি বলি 6 বছরের টার্মে এরা নিযুক্ত হয়, এবং ম্যাক্সিমাম এদের যে এজ লিমিট রয়েছে সেটা কিন্তু 65 ইয়ার্স। 65 ইয়ার্স পর্যন্ত এরা তাদের কার্যভার গ্রহণ করে। এছাড়া এদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে কে? অবশ্যই আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে থাকে এই ইলেকশন কমিশনারকে। আর এই ইলেকশন কমিশনার ফার্স্ট ইলেকশন কমিশনার কে ছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুকুমার সেন। তিনি কিন্তু আমাদের ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যেটাকে আমরা সংক্ষেপে সিআরপিএফ বলে থাকি, এর মহাপরিচালক অর্থাৎ ডিজি পদে কে রয়েছেন? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? যেটা হয়ে যাচ্ছে তোমাদের রয়েছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ইনি কিন্তু বর্তমানে সিআরপিএফ এর ডিজি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। আর সিআরপিএফ এদের হেডকোয়ার্টার কোথায়? এগুলো কিন্তু নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। আর এরা কিন্তু ডিফেন্স কিন্তু নয়, এরা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু আছে, হোম মিনিস্ট্রি আন্ডারে আছে, ঠিক আছে? ডিফেন্স মিনিস্ট্রি আন্ডারে কোনগুলো আছে? যেগুলো আর্মি, নেভি এবং এয়ারফোর্স রয়েছে, ঠিক আছে? আর যে সমস্ত আমাদের সশস্ত্র বাহিনী সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এই সমস্ত কিছু আমাদের হোম মিনিস্ট্রি আন্ডারে আছে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি। কে সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশানগুলো তোমরা ভালো করে দেখো, তোমরা সকলেই জানো সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস হিসাবে কিন্তু আমাদের বর্তমানে কিন্তু রয়েছেন, তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছেন, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণাত বিনোদ চন্দ্রন। তো কৃষ্ণান বিনোদ চন্দ্রন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। আমরা জানি সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত, যেটা কিন্তু টোটাল বিচারপতির সংখ্যা আমরা যদি বলি আমাদের আমাদের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সেটাকে ইনক্লুড করে 34 জন কিন্তু বিচারপতির সংখ্যা থাকে আমাদের সুপ্রিম কোর্টে। কিন্তু আমাদের 33 জন সাধারণ বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি রয়েছে। প্রধান বিচারপতি বর্তমানে কে রয়েছেন তোমরা সকলে জানো, সেটা জাস্টিস সঞ্জীব খান্না। তিনি কিন্তু নতুন নিযুক্ত হয়েছেন আমাদের চিফ কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে, সঞ্জীব খান্না। এর আগে কে ছিল? ডিওয়াই চন্দ্রচূড় ছিল যিনি। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের আমাদের যে এস্টাবলিশমেন্ট, এটা কত নম্বর আর্টিকেল থেকে পাই? এই কোশ্চেনটা তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, সেটা কিন্তু 124 নম্বর আর্টিকেল থেকে পাই, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। ডিরেক্টর জেনারেল অফ যে তোমাদের রয়েছে সিভিল এভিয়েশন, যেটাকে আমরা বলি, যেটাকে ডিজিসিএ আমরা বলে থাকি, এর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো অবশ্যই তোমাদের কাছে 4 অপশন আছে। এখানে তোমাদের কোনটা রাইট অ্যান্সার মনে হচ্ছে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে ফয়াজ আহমেদ কিদওয়াই। ফয়াজ আহমেদ কিদওয়াই তিনি কিন্তু বর্তমানে ডিরেক্টর জেনারেল অফ দ্য ডিরেক্টরেট জেনারেল সিভিল এভিয়েশন, যেটাকে আমরা ডিজিসিএ এর ডিজি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন কে? ফয়াজ আহমেদ কিদওয়াই। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের, যেটাকে আমরা বলি কি বিসিসিআই, এর সচিব অর্থাৎ সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেনটা। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া কিন্তু বিসিসিআই বোর্ডের বর্তমান সচিব অর্থাৎ সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। আর বিসিসিআই এর ফুল ফর্ম কি আছে? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। এবং এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? এর বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন রাজার বিনি। রাজার গিনি কিন্তু এর বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন, এবং এর সেক্রেটারি নিযুক্ত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। আর এর হেডকোয়ার্টার রয়েছে বিসিসিআই এর মুম্বাই, মহারাষ্ট্রে, ঠিক আছে?
চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আছে, যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করে দেবে সকলে, ঠিক আছে, যদি ভালো লাগে আমাদের সলিউশনটা। এবং এর কিন্তু দুটো পার্টে প্রোভাইড করা হবে, কারণ নেক্সট পার্টটাও তোমাদের আসবে, কারণ আজকের ক্লাসগুলো অত্যন্ত ডিটেলসে থাকবে, ঠিক আছে। আশা করি এর পরবর্তী তোমাদের পার্ট দরকার হবে না, যখন কোনো পাল্টাবে আবার পরবর্তী ক্লাস পাবে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সম্প্রতি দিল্লি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্র কুমার উপাধ্যায়। দেবেন্দ্র কুমার উপাধ্যায় তিনি কিন্তু সম্প্রতি দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এন কটেশ্বর সিং ইনি কোন রাজ্য থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন? প্রথম বিচারপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টের এন কটেশ্বর সিং। এটা কোন রাজ্য থেকে হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি? যেটা কিন্তু একমাত্র যে রাজ্য রয়েছে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে মণিপুর। মণিপুর থেকে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম আমাদের বিচারপতি হয়েছেন এই এন কটেশ্বর সিং। এই জন্যই কিন্তু এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমরা সকলেই জানি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়? ব্যাঙ্গালোরে এর হেডকোয়ার্টার অবস্থান করছে, তাই তো। তার আগে আমরা অপশানটা উত্তরটা দেখে নিই আগে। ইসরোর যে 11তম চেয়ারম্যান, যিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভি নারায়ণন। ভি নারায়ণন তিনি কিন্তু ইসরোর 11তম চেয়ারম্যান হয়েছেন। এর আগে ছিল আমাদের 10তম চেয়ারম্যান, যিনি ছিলেন সোমনাথন, ঠিক আছে। তো বর্তমান আমাদের রয়েছেন ভি নারায়ণন এবং আমাদের এই ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে প্রতিষ্ঠা হচ্ছে। এর হেডকোয়ার্টার অবস্থান করছে বেঙ্গালুরু, কর্ণাটকে। এবং এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে, আর এখান থেকে তোমরা দেখে রাখবে এটা কিন্তু তোমাদের আগে যেটা বললাম সোমনাথন ছিল, কিন্তু একটা এই যে ভি নারায়ণ তিনি কিন্তু লাস্ট যে ভি নারায়ণ কিন্তু তার আগে ছিল সোমনাথন 2024 সালের ডিসেম্বর মাসে লাস্ট একটা রকেট লঞ্চ করেছিল, যেটা কিন্তু আমাদের স্পেস ডকিং সিস্টেম, যেটার নাম কি ছিল? স্পার্টেক্স মিশন, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় অলরেডি কিন্তু তোমাদের রেলের কিন্তু এক্সামে কিন্তু চলে এসছে কোশ্চেনটা। অবশ্যই তোমরা কোশ্চেনগুলো দেখে যাবে, অলরেডি তোমাদের ক্লাস কিন্তু করানো আছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে, প্লেলিস্ট তোমরা একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন, যেটাকে আমরা বলি কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাই তো। তো এই যে NHRC, এই হিউম্যান রাইটস কমিশনের বর্তমান চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? অপশানগুলো ভালো করে দেখো তোমরা। এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ভি রাম সুব্রমণ্যম, তিনি কিন্তু বর্তমানে নিয়োগ হয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন, যেটাকে আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হিসেবে পাচ্ছি। এবং এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ, এটা কোন মিনিস্ট্রি আন্ডারে আসে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু অলরেডি একবার চলে এসেছিলো এসএসসির কোনো একটা এক্সামে। এটা কিন্তু আমাদের আসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে, ঠিক আছে। বর্তমানে কে রয়েছেন? অমিত শাহ, ঠিক আছে। আর এখানে দেখে রাখবে এটা কিন্তু তোমাদের 6 জন মানে মেম্বার রয়েছে, যার মধ্যে একজন চেয়ারম্যান এবং 5 জন কিন্তু মেম্বার রয়েছে। আর একে অ্যাপয়েন্টমেন্ট কে করে থাকে? এটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন যেটা আছে, কে নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। নালসা সম্পর্কে তোমরা সকলেই জানো, অনেকেই কম বেশি। তো নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কোনটা? ভূষণ, যেটা রয়েছেন রামকৃষ্ণ গভাই। ভূষণ রামকৃষ্ণ গভাই তিনি কিন্তু বর্তমানে নালসা এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। এই নালসা মানে কি? নালসা হচ্ছে একটা লিগাল রাইট কমিশন, যেটা কিন্তু অথরিটি, যেটা কিন্তু আমাদের বিনামূল্যে যে আইনি সহায়তা প্রদান করে থাকে যে সমস্ত কমিটিগুলো রয়েছে, তার মধ্যে একটা, যেটা হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি নালসা। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ একটা বোর্ড, যেটা কিন্তু আমাদের রয়েছে 9 নভেম্বর 1995 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এর আন্ডারে কিন্তু আমরা কি পাই? ফ্রি লিগাল এইড পাই। আর তোমরা কোয়েশ্চেনটা জানাবে, এইটা তোমাদের জন্য কোয়েশ্চেনটা থাকছে, আন্ডার হুইচ আর্টিকেল আমরা পাই ফ্রি লিগাল এইড? ফ্রি লিগাল এইড এটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে দেওয়া রয়েছে সংবিধানে, ঠিক আছে। এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে। যে কোনো মানে ব্যক্তি, যে কোনো মহিলা হোক, ছোটো বাচ্চা হোক, সকলেই কিন্তু তাদের মানে কি বলবো, ন্যায় পাওয়ার অধিকার রয়েছে, যেটা সেটা ফ্রি লিগাল এইড, ঠিক আছে, যেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। অবশ্যই এটা নালসার মাধ্যমে এই মানে সম্পূর্ণ মানে তোমাদের কি বলবো অ্যাপ্লাই প্রসেসটা করা হয়। তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে সেটা, ঠিক আছে, ফ্রি লিগাল এইড। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কি, NAFED এর বর্তমান MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? এখানে কোনটা হবে? অপশানগুলো ভালো করে দেখো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দীপক আগরওয়াল। তিনি কিন্তু বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন NAFED, ঠিক আছে।
আর এখান থেকে তোমরা দেখে রাখবে এটা কত তোমাদের কোন মিনিস্ট্রি আন্ডারে আসে, এটা কিন্তু আমাদের মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের মধ্যে আসে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, ভারতের বর্তমান প্রতিরক্ষা সচিব, যেটাকে আমরা বলি ডিফেন্স সেক্রেটারি, তো ডিফেন্স সেক্রেটারি পদে কিন্তু বর্তমানে রয়েছেন, কে রয়েছেন বর্তমানে? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজেশ কুমার সিং। রাজেশ কুমার সিং কারেন্ট কিন্তু তিনি প্রতিরক্ষা সচিব অর্থাৎ ডিফেন্স সেক্রেটারি পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, আর এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে আসে, সেটা তোমরা বুঝতেই পারছো নাম দেখেই। পরবর্তী যে প্রশ্নটা আছে, দেবেন্দ্র ফডনবিস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হন? তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলে মনে হচ্ছে? অবশ্যই তোমরা অপশন নাম্বার বি দেখতে পারো, মহারাষ্ট্র। দেবেন্দ্র ফডনবিস কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? সম্প্রতি নিযুক্ত হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে। এখান থেকে পরীক্ষায় অবশ্য প্রশ্ন আসে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কোন ভারতীয়কে ইউনাইটেড নেশনসের ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কোন ভারতীয়? ঠিক আছে, কোন ভারতীয়কে? এটা ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল জাস্টিস কাউন্সিলের মানে চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে কোন ভারতীয়কে? এই জন্য এই কোশ্চেনটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি রয়েছে। তো আমাদের উত্তর কোনটা হবে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিচারপতি মদন লোকুর। তাকে কিন্তু এই ভারতীয় তিনি একজন, তাকে ইউনাইটেড নেশনসের ইন্টারনাল জাস্টিস কাউন্সিলের চেয়ারপারসন করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, তার আগে তোমাদের অবশ্যই বলে রাখি, আচ্ছা দাঁড়াও এক মিনিট, এই কোশ্চেনটা তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, এটা ভালো করে দেখো কোশ্চেনটা। অজয় কুমার ভাল্লা, এই যে অজয় কুমার ভাল্লা, এটা কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? পরীক্ষায় রাজ্যপাল এবং যে আমাদের মুখ্যমন্ত্রীগুলো রয়েছে, যেগুলো তোমাদের সম্প্রতি নিযুক্ত হয়েছে, এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, অলরেডি হচ্ছেও। যাই হোক, তোমাদের অজয় কুমার ভাল্লা তিনি বর্তমান নতুন কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন? যেটা কিন্তু আমাদের মণিপুর রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, মণিপুরে কিন্তু বর্তমান রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা। আর তোমাদের বলে রাখি, তোমাদের আরপিও কনস্টেবল 2024-এর এক্সাম ক্লিয়ার হয়ে গেলেই তোমাদের তার পরবর্তী এক্সাম রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, দেন হবে আন্ডার গ্র্যাজুয়েট। তো অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত তোমরা রেডি নয়, আগের বছরের প্রশ্নগুলো দেখোনি, অবশ্যই তোমরা দেখে নাও, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অনেক বেশি মাত্রায় রিপিট হয়ে থাকে রেলের বিভিন্ন এক্সামে, সুতরাং আগের বছরের প্রশ্ন ছাড়া যাবে না। তাই এটা রয়েছে তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন 133টা শিফটে, এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন সলিউশন দেওয়া রয়েছে সম্পূর্ণ বাংলাতে। সকলে এটা প্রিন্ট করেও পড়তে পারবে, অনেকেও করছে। এখানে পেজ সংখ্যা তোমরা পেয়ে যাচ্ছ 157 নয়, এখানে কিন্তু তোমাদের 300 প্লাস কিন্তু পেজ সংখ্যা রয়েছে, যেটা তোমরা দুটো পিডিএফ কিন্তু এখানে পেয়ে যাবে। হার্ড কপি নয়, সফট কপি পাবে, এবং 99 টাকা পে করে সম্পূর্ণ পিডিএফ তোমরা বাই করে নিতে পারবে। যারা যারা দরকার হবে এই সমস্ত পিডিএফের, অবশ্যই তোমরা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এর অলরেডি 25টা ক্লাসের মানে কোশ্চেনের যে শিফট হয়েছে সেগুলো আলোচনা করা আছে, এবং অনেকে বারবার কমেন্ট করছে যে এটা শুরু করার পুনরায়। তো অবশ্যই তোমরা 26 নম্বর শিফট থেকে তোমরা কিন্তু পুনরায় খুব তাড়াতাড়ি ক্লাস পেয়ে যাবে, কারণ অনেকের এক্সাম রয়েছে সামনেই, তোমাদের এনটিপিসি এক্সাম হবে এবার, টার্গেট রয়েছে। ঠিক আছে, তো মানে আরআরবির তো আর কোনো তোমাদের এক্সাম বর্তমানে নেই, এখন এনটিপিসি এর পরবর্তীতে হবে, তারপর তোমাদের গ্রুপ ডি হবে। অবশ্যই গ্রুপ ডি প্রিপারেশনও তোমরা করতে পারবে। এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সেখানে গ্রুপ ডির জন্য স্পেশাল ক্লাস চালু হবে, এবং এনটিপিসির জন্য স্পেশাল ক্লাস অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে চলবে। তো চলো পরবর্তী। কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ তোমাদের রেলের বিভিন্ন এক্সামে, তার কারণ এলপিতে তোমাদের 10-10টা জিকে কোশ্চেন আসার বদলে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে 10টা। যারা যারা প্রশ্ন তোমাদের এক্সাম দিচ্ছ, আরপিএফ এসআই যারা দিয়েছো, এছাড়া আরপিএফ কনস্টেবল এক্সামিনেশন যারা দিচ্ছ, তারা সকলেই বুঝতে পারছো তোমাদের এই রেলের এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা কতটা রয়েছে। প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, এবং আবারও তোমাদের এনটিপিসিতেও কিন্তু হবে। একই ভুল যদি পুনরায় না করতে চাও, অবশ্যই 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে টপ 100 কোশ্চেন রয়েছে প্রতি মাসের, খুব তাড়াতাড়ি এটা শেষও করে নিতে পারবে, এবং অল্প পড়ে যদি ভালো নাম্বার তুলতে চাও অবশ্যই সেটা কিন্তু করতে পারবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো তোমাদের কি বলবো, মানে এর কোনো কেউ কমন দিতে তো অবশ্যই পারবে না, আর আমরা আশা করছি এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কিন্তু কমন পেতে পারো তোমরা। তার কারণ এটা তোমাদের একদম টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তৈরি, যেটা এসএসসি এবং রেলকে ফোকাস করে তৈরি করা হয়েছে, আর এখান থেকে বিভিন্ন কোশ্চেন তোমাদের কমন এসেছে অলরেডি, এবং আবারও আসবে। এনটিপিসি গ্রুপ ডি তোমরা শুধু এক্সামে দেখে নেবে কত নাম্বার অফ কোশ্চেন কমন থাকতে পারে। এছাড়া তোমরা যারা যারা এক্সাম দিচ্ছ তারা তো বুঝতেই পারছো কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক সেই রকমই কিন্তু তোমাদের কনস্টেবল যেটা এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো এক্সামে কিন্তু সেম কোশ্চেন তোমাদের ওয়েটেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সে। 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা 80 টাকাতে পেয়ে যাচ্ছ, এবং জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স 15 টাকাতে পাচ্ছ। যারা যারা দরকার হবে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবে।
আর এখানে যেটা রয়েছে আরপিএফ এসআই 2024 প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, এটা কিন্তু ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন রেলের, এটা আরপিএফ এসআই 2024 একদম লেটেস্ট। এখান থেকে প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এটা কিন্তু পিওয়াইকিউ জিকে কোশ্চেন অবশ্যই। আর এখানে কিন্তু তোমাদের 15টা শিফটের অলরেডি তোমাদের যে কটা কোশ্চেন রয়েছে সেগুলো সব চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে। বুক অ্যান্ড অথর, তোমাদের যে সমস্ত আর্ট অ্যান্ড কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, বায়োলজি সব কিছু এখানে কমপ্লিট করা রয়েছে। পুরস্কার সম্মান সব আলাদা 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 করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে রয়েছে। 55টা পেজে কভার করানো রয়েছে আরপিএফ এসআই 2024 পিওয়াইকিউ জিকে কোয়েশ্চেন। সম্পূর্ণ পিডিএফটা তোমরা 35 রুপিসে পেয়ে যাচ্ছ। যাদের প্রয়োজন হবে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে। এছাড়া এসএসসি জিডি যারা এক্সাম দিয়েছিলে, অনেকে বারবার বলছো, তো 2024 জিকে কোয়েশ্চেন যেটা 50 টাকাতে তোমরা বর্তমানে পাচ্ছ, এবং 2025 জিকে যেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা উপলব্ধ পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তার জন্য একটু ওয়েট করতে হবে। আর এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা যে কোনো পিডিএফের জন্য তোমরা যোগাযোগ করবে, কোনো কল করবে না, অনলি মেসেজ করবে, এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট চলে যাবে হোয়াটসঅ্যাপে। তো চলো আজকে আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে অজয় কুমার ভাল্লা, যেটা তো তোমাদের বলে দিলাম। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা রয়েছে, কে ভারতের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে আমরা সংক্ষেপে সিএজি ক্যাগ বলে থাকি, তিনি নিযুক্ত হয়েছেন কে? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, ভালো করে তোমরা দেখো, সঞ্জয় মূর্তি। কিন্তু সঞ্জয় মূর্তি তিনি কিন্তু বর্তমানে ক্যাগের জেনারেল অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। যে ক্যাগ এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে সংবিধানে, এটা সাংবিধানিক পদ, যেটা কিন্তু 148 থেকে 151 নম্বর আর্টিকেল থেকে ক্যাগ সম্পর্কে আমরা জানতে পারি। এবং এটা অ্যাপয়েন্টমেন্ট কে করে থাকে, ক্যাগকে অ্যাপয়েন্টমেন্ট করে থাকে, এটা প্রেসিডেন্টের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে। এবং এটা কত বছরের টার্মে নিযুক্ত হয়, এরা কিন্তু 6 বছরের টার্মে নিযুক্ত হয়, 65 বছর পর্যন্ত, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে রাখবে, বর্তমান আমাদের প্রেজেন্ট কে রয়েছেন, সঞ্জয় মূর্তি। পরবর্তী প্রশ্ন রয়েছে, নায়েব সিং সাইনি। নায়েব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? গুরুত্বপূর্ণ কোশ্চেন। তিনি কিন্তু হরিয়ানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন নায়েব সিং সাইনি। পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা, ন্যাশনাল কমিশন ফর ওমেন্স, যেটা এনসিডব্লিউ এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? তো এই যে আমাদের রয়েছেন ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন, তার নাম বিজয় কিশোর রাহাতকার। বিজয় কিশোর রাহাতকার তিনি কিন্তু বর্তমানে ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন আছে, কে এফআইসিসিআই এর প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি পদে কার্যভার গ্রহণ করেছেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, এফআইসিসিআই পদে যেটা আমাদের বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার নাম হচ্ছে হর্ষবর্ধন আগরওয়াল। হর্ষবর্ধন আগরওয়াল ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি এর বর্তমান এফআইসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, এফআইসিসিআই যেটাকে আমরা বলি আর কি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স অফ ইন্ডাস্ট্রি যেটাকে আমরা বলি, এর হেডকোয়ার্টার অবস্থান করছে নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন এটা রয়েছে কি, গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেক গুরুত্বপূর্ণ, যেটা ইন্টারপোল এর ফুল ফর্ম কি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর এর ফুল ফর্ম যেটা, হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে পরে আসছি। তার আগে আমরা দেখে নেব কারেন্ট এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? তো বর্তমানে তিনি নিযুক্ত রয়েছেন, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে ভালডেসি উরকুইজা। ভালডেসি উরকুইজা তিনি কিন্তু বর্তমানে এর মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন ইন্টারপোলের। তো অবশ্যই ইন্টারপোল থেকে তোমাদের এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হবে। ইন্টারপোল এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু অনেকবার এসেছে অলরেডি বিভিন্ন এক্সামে, যেটা হচ্ছে ফ্রান্সের লিয়ন। ফ্রান্সের লিয়নে অবস্থান করছে এই ইন্টারপোল এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কি আছে, টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, নয়েল টাটা। নয়েল টাটা তিনি কিন্তু বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কে ভারতের 51তম প্রধান বিচারপতি অর্থাৎ সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত হয়েছেন? তার নাম কি আমরা সকলেই জানি, কারেন্ট তিনি রয়েছেন, তার নাম সঞ্জীব খান্না। 51তম আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। এর আগে ছিল 50তম ডিওয়াই চন্দ্রচূড়। তো এটা রয়েছেন 51তম সঞ্জীব খান্না। এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। আর এটা আমাদের যেই পদটা রয়েছে সিজিআই, এটা প্রেসিডেন্টের মাধ্যমে কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্ট করা হয় এর, এবং এদের যে টেনিওরটা রয়েছে বা এদের যে এজটা রয়েছে সেটা কিন্তু 65 ইয়ার্স। আমরা যদি বলি প্রথম চিফ জাস্টিস কে ছিলেন আমাদের ভারতের, তাহলে সেটা আমাদের রাইট অ্যান্সার হবে হীরালাল জে কানাইয়া। তিনি কিন্তু ভারতের প্রথম সিজেআই পদে কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, এটা
ভারতের নতুন অর্থ সচিব, যেটাকে আমরা কি বলি, ফাইন্যান্স সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন বর্তমানে কে রয়েছেন? অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে তিনি কিন্তু বর্তমানে অর্থ সচিব অর্থাৎ ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত পান্ডে। ইনি কত বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন? তিনি কিন্তু 2 বছরের জন্য নিযুক্ত হয়েছিলেন তুহিন কান্ত পান্ডে। এবং এটা কিন্তু তোমাদের এর আগে গিয়েছিল, এখানে কিন্তু এর আগে ছিল কে? এই যে প্রথম অপশান রয়েছে টিভি সোমনাথন, তিনি কিন্তু এর আগে ছিলেন। আর এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আছে এটা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন এটা রয়েছে কি, আইসিসি এর চেয়ারম্যান হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। আইসিসি এর চেয়ারম্যান পদে আমাদের মনোনীত করা হয়েছে কাকে? অপশানগুলো ভালো করে দেখো, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জয় শাহ। জয় শাহ তিনি কিন্তু বর্তমানে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1909-তে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? দুবাইতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার দুবাইতে। পরবর্তী প্রশ্নটি যেটা রয়েছে, 2024 সালে ভারতীয় বিমান বাহিনী প্রধান কে রয়েছেন? অর্থাৎ কারেন্ট চিফ অফ এয়ারফোর্স বা ইন্ডিয়ান চিফ অফ এয়ার চিফ মানে স্টাফ, এয়ার স্টাফ। তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেটা তোমাদের রয়েছে অপশন নাম্বার ডি, অমরপ্রীত সিং। তিনি কিন্তু বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, যেটাকে আমরা সংক্ষেপে এনসিআরবি বলে থাকি, এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তোমরা অপশন নম্বর ডি দেখতে পাচ্ছ, অলোক রঞ্জন। অলোক রঞ্জন কারেন্ট আমাদের নিযুক্ত হয়েছেন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থান করছে। এবং এটা আমাদের কোন মিনিস্ট্রি আন্ডারে আছে? এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আছে। চলো পরবর্তী প্রশ্ন আছে, কে সশস্ত্র সীমাবল, যেটাকে আমরা সংক্ষেপে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল আমরা বলে থাকি, এর ডিজি পদে নিযুক্ত হয়েছেন, মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অমৃত মোহন। অমৃত মোহন তিনি কিন্তু বর্তমানে এসএসবি ডিজি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। এর হেডকোয়ার্টার কোথায়? অবশ্যই নিউ দিল্লি আমাদের রাইট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কি আছে? নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, যেটাকে আমরা সংক্ষেপে এনসিবি বলে থাকি, এর মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? রাইট অ্যান্সার অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার এ, অনুরাগ গর্গ। অনুরাগ গর্গ কারেন্ট নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রধান অর্থাৎ ডিজি হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। আর এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন আছে, ইএসআইসি। ইএসআইসি মাঝে মাঝে এর ভ্যাকেন্সিও বের হয়। তো ইএসআইসি এর মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অশোক কুমার সিং। অশোক কুমার সিং ইএসআইসি এর কিন্তু বর্তমান ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন, মহাপরিচালক। এবং এই যে ইএসআইসি, এটা মানে কি? এটা হচ্ছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1952-তে, আর এটা তোমাদের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের আন্ডারে আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি কি বলবো শক্তিশালী একটা পদ রয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নতুন মহাপরিচালক অর্থাৎ ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন কার? ইডি, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইডি। খুব প্রবল একদম পাওয়ারে রয়েছে, একদম ফুল পাওয়ারে ইডি। বর্তমানে তোমরা নিউজে সবসময় দেখতে পারো ইডিকে। যাই হোক, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বর্তমান ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে রাহুল নবীন। রাহুল নবীন কিন্তু বর্তমানে রয়েছেন ডিরেক্টর জেনারেল অফ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এটা আমাদের এস্টাবলিশমেন্ট হয়েছিল কত সালে? 1956-তে এটা কিন্তু এস্টাবলিশমেন্ট হয়েছিল। আর এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? এটা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা কিন্তু তোমাদের রেভিনিউ, মিনিস্ট্রি অফ রেভিনিউ, যেটা কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আসে। আর এটা হেডকোয়ার্টার অবস্থান করছে নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন বর্তমানে কে? অপশানগুলো ভালো করে দেখো, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি শ্রীনিবাসন। তিনি কিন্তু বর্তমানে এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডস এর কিন্তু বর্তমানে ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন। এবং এই যে ন্যাশনাল সিকিউরিটি গার্ডস, এটাকে আমরা কী নামে চিনি? আর একটা নাম আছে এর কিন্তু, যেটাকে আমরা বলি কি ব্ল্যাক ক্যাট, কালো বিড়ালের মতো দেখতে আর কি, মানে কালো বিড়াল দেখতে মানে না, মানে এদের পোশাকটা আর কি ওরকমই। তো ব্ল্যাক ক্যাটস হিসাবে কিন্তু পরিচিত এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ঠিক আছে। অবশ্যই কিন্তু এদের প্রধান যে মুখ্য কারণ যে কাউন্টার টেরোরিজম, এটা কিন্তু মুখ্য কারণ রয়েছে। যাই হোক, এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, 18তম লোকসভা স্পিকার। তোমরা জানো যে এবছরে আমাদের যে লোকসভা স্পিকার তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছিল, মানে ডাইরেক্ট তাদের মানে কী বলবো, তার জন্য একটা ইলেকশন কন্ডাক্ট করানো হয়েছিল, যেখানে কিন্তু নির্বাচিত হয়েছিল কে? এই ওম বিড়লা। ওম বিড়লা 18তম লোকসভা স্পিকার হিসাবে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন, ঠিক আছে। আর অবশ্যই তোমরা জানাবে যে আমাদের প্রথম যে লোকসভা স্পিকার ছিলেন তার নাম কি?
ফার্স্ট লোকসভা স্পিকার তার নাম হয়ে যাবে গণেশ বাসুদেব মভলঙ্কর। গণেশ বাসুদেব মভলঙ্কর তিনি কিন্তু ফার্স্ট লোকসভা স্পিকার ছিলেন। ঠিক আছে, আর লোকসভা স্পিকারের মানে অনেক দায়িত্ব রয়েছে, কাজ রয়েছে। তিনি কিন্তু প্রিসাইডিং অফিসারের কাজ করে থাকেন। ঠিক আছে, ও মানে লোয়ার হাউসে যেটা আমাদের লোকসভা রয়েছে। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে কি, ভারতের নতুন ফরেন সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? ফরেন সেক্রেটারি, তো ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে বিক্রম মিস্ত্রি। গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিক্রম মিস্ত্রিকে বর্তমান ফরেন সেক্রেটারি হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন রয়েছে, মার্ক রুটে এর পরবর্তী মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছে কে? মার্ক রুটে এর পরবর্তী মহাসচিব হয়েছেন কে? অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়েছে, মানে কার এটা পরবর্তী মহাসচিব হয়েছে মার্ক রুটে? ন্যাটো। ন্যাটো অর্থাৎ কি? ন্যাটো মানে কি? নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের রয়েছে ন্যাটো, এর কিন্তু মার্ক রুটে এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেক্রেটারি জেনারেল হিসাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, রাজ্যসভার সংসদ নেতা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ রাজ্যসভার সংসদের নেতা হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? যে লিডার অফ দ্য তোমাদের হাউস রয়েছে রাজ্যসভা, লিডার জয়প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা, তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে এই রাজ্যসভা সংসদের নেতা হিসাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, আর রাজ্যসভার যে অপোজিশনের লিডার তার নাম কি? মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে, পরীক্ষা এটাও আসে, রাজ্যসভার যে অপোজিশন রয়েছে তার লিডার, অপোজিশনের বিরোধী দলনেতা যেটাকে বলা হয়, তার লিডার রয়েছে মল্লিকার্জুন খাড়গে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কাকে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছে, পুনর্নির্বাচিত করা হয়েছে? আগেও পদে ছিল, বর্তমানে তার টেনিওর বাড়ানো হয়েছে। তো তার নাম কি? গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এবং ফেমাস হচ্ছে, আমাদের ভারতের একজন রিয়েল পার্সন বলা হয়ে থাকে, তার নাম হয়ে আছে অজিত কুমার ডোভাল। অজিত কুমার ডোভাল আইপিএস, একজন এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে নিযুক্ত করা হয়েছে তাকে, অজিত কুমার ডোভালকে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, আর আমরা যদি বলি ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কে ছিলেন ফার্স্ট আমাদের ভারতে, তাহলে কিন্তু সেখানে রাইট অ্যান্সার হয়ে যেত কে? ব্রিজেশ মিশ্রা, তিনি কিন্তু প্রথম ছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে এটা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রিন্সিপাল সেক্রেটারি কে রয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তিনি কিন্তু এটা মানে নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। অবশ্যই এখানে কিন্তু প্রধানমন্ত্রীর যে প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন তার নাম কি? প্রমোদ কুমার মিশ্র, তিনি কিন্তু আগে ছিলেন পি কে মিশ্রা, এবং তোমাদের দ্বিতীয় হিসাবে নিযুক্ত হয়েছেন, মানে দুজনই রয়েছে, যেটা কিন্তু শক্তিকান্ত দাস, যিনি কিন্তু ফর্মার গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শক্তিকান্ত দাস। তো বর্তমানে শক্তিকান্ত দাস তো আমাদের এখানে নিযুক্ত হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে আমাদের প্রধানমন্ত্রী, তাহলে বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে কে রয়েছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি, কে এসআইডিবিআই এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে? এসআইডিবিআই এর এমডি এবং ম্যানেজিং ডিরেক্টর, তো অবশ্যই অর্থাৎ চেয়ারম্যান, তো অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশানগুলো ভালো করে দেখো, মনোজ মিত্তল। মনোজ মিত্তল বর্তমানে এসআইডিবিআই এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন, এবং এসআইডিবিআই এর ফুল ফর্মটা কি আছে? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? লখনৌ, উত্তরপ্রদেশে কিন্তু অবস্থান করছে এর হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন আছে, সিবিডিটি যেটাকে আমরা কি চিনি? সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্সেস, এটা ডাইরেক্ট ট্যাক্স, আর একটা আছে ইনডাইরেক্ট ট্যাক্স। যাই হোক, এটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের যে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে সিবিডিটি, এই সিবিডিটির চেয়ারম্যান কে রয়েছেন? তার নাম রবি আগরওয়াল। রবি আগরওয়াল কিন্তু তিনি কারেন্ট সিবিডিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি, আর এটা তোমাদের ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে, এই সমস্ত যে ট্যাক্সগুলো এর আন্ডারেই আছে কিন্তু। ঠিক আছে, এগুলো সব ডাইরেক্ট ট্যাক্স, আর যেটা রয়েছে কাস্টমস, এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস। ঠিক আছে, জিএসটি যেগুলো। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কাকে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক এর সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এলিসা দেব আন্দা মাদ্রাজো, তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক এর প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি পদে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রয়েছে, যেটা কিন্তু ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন, তার নাম কি? আমরা এটা সকলেই জানি, একজন মহিলা রয়েছেন, সেটা কিন্তু তোমরা সকলেই জানো। অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাতে পারো। এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো, এটা অনেক আগেই কিন্তু অনেক বারবার ডিসকাস করেছিলাম আগের ক্লাসেও। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই, এটা তোমরা সকলে জানাবে। ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এটা একটা সাংবিধানিক পদ, আর এটা কিন্তু তোমাদের 6 বছরের টার্মে নিযুক্ত করা হয় এবং 65 বছর পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী আমাদের প্রশ্ন যেটা রয়েছে, কে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন? অবশ্যই আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু টানা এই নিয়ে তোমাদের তৃতীয়বারের মেয়াদে কিন্তু তিনি শপথ গ্রহণ করেছেন। ঠিক আছে, এর আগেও তিনি দুবার ছিলেন। আর আমরা যদি বলি সব থেকে বেশিবার এখনও মানে পরপর কনজিকিউটিভ টার্মে কে ছিলেন, সেটা কিন্তু জওহরলাল নেহরু ছিলেন। ঠিক আছে, মানে এর আগের
এছাড়া এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু প্রথমবার যে তিনি লোকসভা মানে যে ভোট তিনি কিন্তু জয়লাভ করছেন 2014-তে, ঠিক আছে। তো 2014 থেকে তিনি কিন্তু বর্তমান 2024-25 এখনো পর্যন্ত তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, তোমরা সেটা সকলেই জানো। পরবর্তী আমরা যদি কোনো কোশ্চেন দেখি, আর এই যে তোমাদের যে মানে আমাদের পিএম রয়েছেন, ইনি কত বছরের জন্য পিএম মানে নির্বাচিত হয়, মানে কত বছর মানে মিনিমাম এজ কত হয় পিএম হওয়ার জন্য, যেটা কিন্তু তোমাদের 25 বছর, ঠিক আছে। আর পিএম কিন্তু তোমাদের 25 বছর এরকম বলা যাবে না, ঠিক আছে। তার কারণ হচ্ছে পিএম কিন্তু তোমাদের কোন কোন জায়গা থেকে নির্বাচিত হতে পারে, লোকসভা হতে মানে লোকসভার মেম্বার হতে পারে অথবা রাজ্যসভার মেম্বার হতে পারে। কিন্তু লোকসভার মেম্বার হতে গেলে তোমাদের 25 বছর অবশ্যই বয়স হয়ে যায়, আবার রাজ্যসভার হতে গেলে সেখানে 30 বছর বয়স হওয়া যায়, তাই না। আর যদি লোকসভা থেকে আসে তাহলে মিনিমাম 25 বছর, আর রাজ্যসভা থেকে আসলে পিএম যদি রাজ্যসভা থেকে নির্বাচিত হয় তাহলে নিশ্চয়ই 30 বছর হয়ে যাবে, তাই না। তো এইভাবে হিসাবটা হবে যেটা পিএমের। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে দেখি, পরবর্তী প্রশ্নটা দেখি কী আছে। আচ্ছা, আর কোনো আমাদের প্রশ্ন এখনও পর্যন্ত নেই। তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সেটা লাইক করে দেবে, ঠিক আছে, শেয়ার করে দেবে তোমরা ম্যাক্সিমাম, এবং এর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে এই চ্যানেলেই। তোমরা যত বেশি লাইক শেয়ার করবে তত বেশি মাত্রায় তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তী পার্ট 2টা চলে আসবে। এটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, ঠিক আছে, অত্যন্ত ডিটেলসে আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, পরবর্তী পার্ট কিন্তু এই চ্যানেলে চলে আসবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এআইআর একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ওখানেও গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং আরআরবি গ্রুপ ডির তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন এই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের করানো হবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমাদের যে এনটিপিসি 25টা সেট কিন্তু করানো হয়েছিল, প্লেলিস্টটা একটু ফলো করে নেবে। যারা যারা করনি ওই ক্লাসটা আগে করে নেবে। আমরা চালু করব 26 নম্বর সেট থেকে, আগে 25টা কমপ্লিট করবে, তারপর 26 নম্বর সেট থেকে পুনরায় চালু হয়ে যাবে আমাদের পরবর্তী ক্লাসগুলো। 133টা শিফট আছে, অবশ্যই তোমরা যদি পিডিএফ পারচেস করতে চাও সেটা তোমরা দেখতে পারো। এই কোশ্চেনটা তোমাদের জন্য রয়েছে, এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অলরেডি 2024-এ বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে, 2025-এর বিভিন্ন এক্সামে এটাও আবারও আসবে, বিশেষ করে রেলের বিভিন্ন এক্সামে। কে বর্তমানে ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি একজন মহিলা রয়েছেন, ঠিক আছে, বর্তমানে। আর তোমরা এখানে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমাদের কাছে যে সমস্ত পিডিএফগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো প্রাইস সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, ডাইরেক্ট ক্লিক করলে তোমরা চলে যাবে হোয়াটসঅ্যাপে, সেখান থেকে এটা পারচেস করতে পারবে যে কোনো পিডিএফ, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে নেবে, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, ক্লাসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে মানে একদম জয়েন হতে ভুলবে না, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু ওখানে শেয়ার করা হয়ে থাকে, ঠিক আছে। আর অবশ্যই তোমাদের সায়েন্সের ক্লাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু বিভিন্ন ক্লাসগুলো এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল দুটোতেই করানো হচ্ছে, অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, পরবর্তী দ্বিতীয় পার্ট। ধন্যবাদ।